আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্র্যাক ব্যাংকের আমরা প্রায় একটা সার্কুলার দেখতে পাই। সেটা হচ্ছে রিলেশনশিপ এক্সিকিউটিভ। এই সার্কুলারটা মোটামুটি অনেকটা পদ থাকে এখানে। অনেকে আমরা চিন্তা করি যে সার্কুলার আবেদন করার যোগ্যতা কি বা এটা কি কাজ করতে হয়? এটা কি ব্যাংকের থার্ড পার্টির আন্ডারে কিনা? এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি এরপর থেকে এই পদের বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর আপনারা নিজেই দিতে পারবেন। কাউকে কিছু বলতে হবে না, জিজ্ঞেস করতেও হবে না। আজকে থেকে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি ব্র্যাক ব্যাংকে জব করে আসছি, এই কারণে আমি এই পদটা সম্পর্কে আমি কাছে থেকে আপনাকে আইডিয়া দিতে পারবো বলে আশা করি। আচ্ছা, ভিডিওটার শেষ অংশে আমি একটু বলে দেব যে প্রেশারের বিষয়গুলো, টার্গেটের বিষয়গুলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। টার্গেটের বিষয়গুলো, প্রেশারের বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক এখন আপাতত কি কি থাকছে ভিডিওতে। ভিডিওটা থাকছে হচ্ছে আপনার কি 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 বিষয় আপনার এখানে আসলে আমি দেখাবো সে বিষয়। ভিডিওতে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে যে আবেদনের যোগ্যতা বিষয়ে কথা বলবো, আবেদনের পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার প্রশ্ন, ট্রেনিং, বেতন, কাজ কি, পোস্টিং কোথায়, প্রমোশন, টার্গেট, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এগুলো হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখি, কথা অল্প করে বলার চেষ্টা করি। আবেদনের যোগ্যতা, আপনি অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। আপনার মাস্টার্স কমপ্লিট করার দরকার নাই, বিবিএ থাকলে হবে, এমবিএ দরকার নাই, বা অনার্স আপনি যেখান থেকে পড়ে আসেন না কেন, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, ওখানে আপনি যাবেন, সমস্যা নেই। এই পর্যন্ত 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা গেছে, কিন্তু এখন গভর্নমেন্ট এখানে বয়স বাড়াই দিছে, আপনার 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নতুন সার্কুলার গুলোতে। আচ্ছা, এটা গেল আবেদনের যোগ্যতা। এর পরবর্তীতে আমরা দেখি যে নিয়োগ প্রক্রিয়াটা আপনার কেমন হয়। নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে যে সরি নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথমে শর্টলিস্ট করা হবে আপনাকে। প্রায় সবাই শর্টলিস্ট হয় মোটামুটি, একদম যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে শর্টলিস্ট করা হয় না। তারপরে আপনার শর্টলিস্ট হওয়ার পর ইনিশিয়াল ভাইভা হবে। শর্টলিস্ট আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা যেভাবে আবেদন করবেন। আবেদনটা করবেন হচ্ছে বিডি জবসে আপনার আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, এটা কিন্তু ব্র্যাক ব্যাংকের সরাসরি নিয়োগ না, এটা কন্ট্রাকচুয়াল একটা জব, থার্ড পার্টির আন্ডারে। বিডি জবস আপনার এম হাদি বা মাহাদি যেটা বলেন না কেন, যে ওনারা নিয়োগটার জন্য সার্কুলার দিবে এবং ওনাদের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। ওনাদের কাছে আপনি আবেদনটা করবেন। আচ্ছা, এখানে শর্টলিস্ট করা হবে, আপনাকে এসএমএস করা হবে। তারপর ইনিশিয়াল ইন্টারভিউর জন্য আপনাকে ডাকবে, প্রারম্ভিক ইন্টারভিউ, আপনাকে দেখবে যে আসলে আপনি কি ওইটা করতে পারবেন কিনা। এটা ডাকার পরে ওখান থেকে কিছু অংশ বাদ যাবে। তারপরে হচ্ছে যে ইনিশিয়াল ইন্টারভিউ পাস যদি করেন তাহলে আপনাকে এসএমএস জানানো হবে যে আপনি রিটেন পরীক্ষা দিবেন, ওটা এমসিকিউ হবে। আর রিটেন পরীক্ষাটা হবে আপনার হেড অফিসে, অর্থাৎ ব্র্যাকের হেড অফিস অনিক টাওয়ার। এটা হচ্ছে তেজগাঁ এরিয়ার মধ্যে পড়ে, আচ্ছা মহাখালীর আরেকটু আগে পড়বে এটা। নাবিস্কর আশেপাশে এটা আছে। ওখানে গিয়ে আপনার পরীক্ষা দিবেন। পরীক্ষা এখন কি কি থাকবে? পরীক্ষা থাকবে হচ্ছে আপনার ইংলিশ থাকবে, ইংলিশ গ্রামার দিবে কিছু, পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন, এই টাইপের দিবে। আপনার নেগেটিভ ইন্টারগেটিভ করতে দিবে এগুলো। তারপর 2-1টা সিনোনিম অ্যান্টোনিম দিতে পারে। তারপর হচ্ছে থাকবে আপনার ম্যাথ থাকবে, ম্যাথ সেকশনটা আপনার ইম্পর্টেন্ট। ম্যাথ আপনি একটু করার চেষ্টা করবেন। ম্যাথগুলো থাকবে আপনার এসএসসি লেভেলে, ক্লাস 6 এ, 7 এর, 8 এর, এগুলো মিলিয়ে থাকবে আসলে। কঠিন কিছু হয় না। কিন্তু আপনার বেসিক থাকতেই হবে। একদম বেসিক না থাকলে আপনার ধরা খাবেন। পাশাপাশি আপনাকে সাধারণ জ্ঞান দেওয়া হবে। সাধারণ জ্ঞানগুলো অ্যান্সার করে আসবেন। সম্ভবত 45 থেকে 50টা এমসিকিউ থাকে। এটা অনলাইনে, ওনারা ওখানে লিঙ্ক দিয়ে দিবে। আপনার ফোনে অবশ্যই 1 জিবি ডাটা নিয়ে যাবেন। ওখানে গিয়ে আপনার ডাটা অন করতে হবে। অন করে আপনার এই পরীক্ষাটা দিতে হবে। ওনারা যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে প্রবেশ করে। তারপর হচ্ছে ওখানে যারা পাস করবেন তাদেরকে আবার এসএমএস করা হবে, আপনারা ফাইনাল ইন্টারভিউ এর জন্য যাবেন। এখন ফাইনাল ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনি কোথা থেকে আসছেন, কি করে আসছেন, বিগত ব্যাকগ্রাউন্ড গুলো জিজ্ঞেস করে। আপনার এই ব্যাকগ্রাউন্ড বিষয়ে কথা বলবেন। আর আপনার ওভার স্মার্ট হইতে যাবেন না কেউ, আপনাকে দেখে ওনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না। ইন্টারভিউ দিতে গেলে আপনাদের মাথায় অন্তত ঢুকবে যে স্যালারি হয়তো বেশি না, তাও কন্ট্রাকচুয়াল জব, এত ফর্মালিটি মেইনটেইন কেন মেইনটেইন করে, ওখানে গেলে আপনারা বাকি অংশটা বুঝতে পারবেন। আচ্ছা, ইন্টারভিউ শেষে আপনার ভাইভা হওয়ার পরে ইন্টারভিউ শেষে আপনাকে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে, কয়েকদিন সময় নিবে, অর্থাৎ 1 সপ্তাহ কি 2 সপ্তাহ নিতে পারে। এর বেশি সাধারণত নেয় না। তারপরে শুরু হবে কি আপনার
ট্রেনিং শুরু হবে। আচ্ছা, ট্রেনিং বিষয়টা আমি পরে বলতেছি। আমি পরীক্ষার প্রশ্নের বিষয়টা আমি বলে ফেললাম এখানে। স্লাইডের কথা আমার মনে ছিল না, এটা দুঃখিত। তারপর হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল লেভেল আমি আরেকটু বলে দিচ্ছি আবার। মানসিক দক্ষতাও থাকে ওখানে কিছু। এটা বিগত আপনার বিসিএস এর প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো জাস্ট রিডিং করলে মানসিক দক্ষতা ওগুলো পারবেন। এটা সমস্যা হবে না। ওই যে প্যাটার্ন-ট্যাটার্ন যা আছে এগুলো অনেক সময় একটু দেয় ২-১ টা। তো খুব বেশি না। ওই বিগত সময়গুলো একটু জাস্ট দেখে যাবেন। আর গ্রামার এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। এই যে এখানে লিখে দিয়ে আসছে এই বিষয়গুলো একটু চর্চা বেশি করবেন, পারবেন। আরেকটা এখানে বিষয় দেখতে পারেন সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই ৩ টা টপিকস ভালো করে দেখবেন। এর মধ্যে থেকে আপনি বেশিরভাগ পেয়ে যাবেন। সমস্যা নাই। আর সাধারণ জ্ঞানটা করবেন কি কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট ৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাবেন। সব দেখার দরকার নাই। প্রথমে আপনি কিছু এমসিকিউ দেওয়া থাকে ৫০ টা করে। ওই ৫০ টা এমসিকিউ দেখবেন এবং তার পাশাপাশি দেখবেন প্রশ্ন এবং উত্তর কিছু দেওয়া আছে। ওই কয়েকটা পেজে দেখবেন। অর্থাৎ ১ম থেকে ১০ পেজের মধ্যে আপনার মোটামুটি হয়ে যাবে। এইটুকু কভার করলেই আশা করি আপনার পরীক্ষা পাস করতে পারবেন। আচ্ছা, এর পরের স্লাইডটা আমরা একটু দেখি। ট্রেনিং হবে আপনার ২ দিনের। রেজাল্ট পাবলিশ করার পর ওনারা ফোন দিবে আপনাকে। ফোন দিয়ে আপনাকে বলবে যে আপনি ট্রেনিং এর জন্য এত তারিখে আসেন। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে ১ থেকে ২ দিন মাঝখানে ফোন দেওয়ার থেকে আপনার জয়েন করার জন্য আপনি সময় পাবেন। এবং আপনাকে সাথে জিজ্ঞেস করবে আপনি জয়েন করবেন কিনা। যদি না করেন আপনি আউট। আপনাকে ভাবার মতো সময় আপনাকে দিবে না। আচ্ছা, বেতন ও সুবিধা কেমন হয়? বেতন হয় আপনার প্রায় ২৪,০০০ টাকার মতো বেতন হবে। এটা আপনি টার্গেট ফিল আপ করেন না করেন এটা দেখার বিষয় না। ২৪,০০০ টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। মাস শেষে ২৪ তারিখের দিকে আপনি পেয়ে যাবেন এই ২৪,০০০ টাকা এবং আপনার সাথে এখানে দেওয়া হবে হচ্ছে ১,০০০ টাকা ফোনের বিল দেওয়া হবে। আর এখানে এটার সাথে আরো ৫০০ টাকা এড করা থাকতো। কিন্তু ওরা প্রভিডেন্ট ফান্ড হিসেবে ওই যে এম হাদি, আপনারা তো এম হাদির আ হয়ে কাজ করবেন আরকি। এম হাদির ব্র্যাক ব্যাংকের পক্ষে কাজ করবেন কিন্তু এমহাদি এমপ্লয়ি আপনারা। ওরা ৫০০ টাকা প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নেয়। যাওয়ার সময় টাকা দিয়ে দিবে এটা বলে, বাকিটা ইতিহাস। আচ্ছা যাক। তারপরে হচ্ছে এরপরের অংশটুকু দেখি আমরা। সিমে টাকাটা ঢুকাই দিবে। এই টাকা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। হয় আপনাকে ফোনে কথা বলতে হবে কাস্টমারের সাথে অথবা এখানে সেখানে যেখানে বলেন না কেন অথবা আপনার এমবি কিনতে হবে। এছাড়া আপনি ট্রান্সফার করতে পারবেন না এই টাকাটা। আচ্ছা, কাজ কি? এখানে ২ টা বিষয়ে এখানে কাজ হয় আসলে। অ্যাসেট সেকশনে অথবা লায়াবিলিটি সেকশনে। অ্যাসেট সেকশনে কারা কাজ করবেন? এটা হচ্ছে আপনার আ আমি একটু ভুল করে ফেলছি। অ্যাসেটটা এই পাশে হবে, লায়াবিলিটি এই পাশে হবে। আচ্ছা, এইজন্য আমি দুঃখিত। আপনি একটু করে নেবেন। অ্যাসেটটা এই পাশে, লায়াবিলিটি এই পাশে। আচ্ছা, লায়াবিলিটি সেকশনে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাংকের দায়। আপনার কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেটা। এগুলো ওপেন করতে হবে এবং ওপেন করার জন্য কাস্টমার আপনাকে খুঁজতে হবে। দোকানে যাবেন, পাড়া মহল্লায় এখানে সেখানে মানুষের কাছে যাবেন, গিয়ে বলবেন অ্যাকাউন্ট খুলবেন কিনা। এটা হচ্ছে আপনার কাজ। সাথে আপনাকে খুঁজতে হবে যে ওনাদেরকে বলবেন যে ভাই একটা ডিপিএস করেন বা একটা এফডিআর করেন, একটা টিডি করেন। এগুলো আপনার করতে হবে আরকি। আরো কিছু কাজ আছে ওগুলো আপনার না ঢুকলে বুঝতে পারবেন না। সবগুলো এত বলা সম্ভব না একটা ভিডিওতে। তারপরেরটা হচ্ছে এখানে আপনার হবে আপনার অ্যাসেট অংশটা হবে এখানে হচ্ছে যে আপনার বড়োয়ার অর্থাৎ আপনার লোন দিতে হবে। লোন কোথায় দিবেন, লোক কোথায় পাবেন, লোন দেওয়ার মতো পাবলিক আপনাকে খুঁজতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সিলেক্ট করতে হবে এবং টাকা উঠাইতে হবে। ওনারা যদি কিস্তি মিস করে সেটা আপনার দায় এবং লাস্টে আছে রিকভারি টিম, সেটা আলাদা কিন্তু আপনার দায়টা অনেক বেশি। রিকভারি টিম সবার পরে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে কালেক্টিং ডিউ পেমেন্ট, ওটা তো আমি বললামই যে চেক ফিজিবিলিটি অর্থাৎ আপনার প্রথমে আগে যাচাই করতে হবে যে ওনারা লোন দিলে লোনটা নিতে পারবে কিনা। আরো কিছু কাজ আছে, আপাতত এইটুকু মাথায় রাখেন কাজটা কি। আচ্ছা, পোস্টিং আপনি যেখানে থাকেন তার আশেপাশে দিয়ে দেবেন। ঢাকা শহরে এ পর্যন্ত এটা হয়ে আসছে যে যেখানে থাকে ওর আশেপাশে কোনো ব্রাঞ্চে আপনাকে দিয়ে দেওয়া হয়। ওই ব্রাঞ্চের হয়ে কাজ করবেন। আপনাদেরকে ম্যানেজার যারা থাকবেন ওনারা গাইড করবেন। প্রমোশন কেমন হয়? আপনার পোস্ট থাকবে রিলেশনশিপ এক্সিকিউটিভ। এখান থেকে আপনার আরও হয়ে যাবেন যখন আপনারা এটা কি বলা হয় পার্মানেন্ট হবেন। কিন্তু এটা হওয়া অনেক টাফ। আপনার অনেক ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যেমন ধরেন একটা বছরে ১.৫ কোটি টাকা টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। সেটা এফডিআর, ডিপিএস এগুলো মিলিয়ে। তারপরে আপনি আরও হবেন। আরও হলেও তখন স্যালারিটা আপনার বাড়বে। হয়তো ৩৯,০০০ টাকা হবে। কিন্তু সমস্যাটা কি আরও হলেও আপনি ওই রাস্তায় ঘুরবেন। এখন আরও থেকে আরও কিছু প্রমোশন আসে। কিন্তু এটা খুবই টাফ। ১ম বছরে যদি আপনি আরও হতে না পারেন,
প্রমোশন নিতে না পারেন বা আপনি পার্মানেন্ট হতে না পারেন, পরবর্তীতে আরো হয় না। কারণ আপনার টার্গেট তখন আরো ডাবল হয়ে যাবে। তখন এটা পারা প্রায় অসম্ভব। আর আপনার চাকরি যখন তখন আউট হয়ে যাবে সে বিষয়ে আমি পরে আসবো। তারপর বাকিগুলো ম্যানেজারও হতে পারবেন, এখন বললামই। আচ্ছা, কন্ডিশন অ্যাপ্লিকেবল লিখছে যে ওইটাই প্রায় 3200 পয়েন্ট হইতে হবে। আরো অনেক বিষয় আছে, এগুলো মেইনটেইন করে আপনাকে আরো বানাবে। কিন্তু আরো হয়তো 100 জনের মধ্যে 10 জন হইতে পারে কিনা সন্দেহ আছে। আচ্ছা, টার্গেট কেমন থাকে? টার্গেট থাকে আপনার ওই যে বললাম 1.5 কোটি টাকার কাছাকাছি, এটা গত বছর পর্যন্ত ছিল। 2025 সালে এটা নতুন করে আবার সেট করবে। জুন জুলাই মাসের পরে কি হয়েছে এবছর এই টার্গেটের বিষয়টা আমি জানি না। জুন জুলাই মাসে নতুন টার্গেট সেটআপটা। অ্যাকাউন্ট খুলতে হবে আপনার 110 এর অধিক। এটা জুন জুলাইয়ের আগ পর্যন্ত ছিল 110, এখন আরো অবশ্যই বাড়িয়ে দিয়েছে, কারণ ব্যাংকিং সেক্টর ব্যাপক চাপের মধ্যে আছে। আচ্ছা, এরপর এটা দেখি আমরা টার্গেট জব সিকিউরিটি। জব সিকিউরিটি নাই এখানে। আপনি পরপর 3টা ইউ অর্থাৎ আন্ডার পারফরম্যান্স যখন চলে আসবে, ইউ চলে আসবে, ইউ খাবেন আর কি, তখন আপনি আউট। এখন ইউ থেকে বাঁচার জন্য আপনাকে টিডি নিয়ে আসতে হবে, এফডিআর নিয়ে আসতে হবে, এটা ওইটা নিয়ে আসতে হবে, এটা দেখাইতে হবে, না হলে আপনি ইউ থেকে বাঁচতে পারবেন না। আন্ডার পারফরম্যান্স দেখবেন, দেখাবে এবং আপনার জব আউট যখন তখন। এটা ডেস্ক থাকবে না, ফিল্ড একটা জব, রাস্তায় রাস্তায় ঘুরবেন, দোকানে দোকানে ঘুরবেন, তারপরে আপনার কর্পোরেট জায়গায়ও যাবেন, এবং যেখান থেকে পান আর কি আপনাকে এফডিআর নিয়ে আসতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, টিডি নিয়ে আসতে হবে, টিপিএস করাইতে হবে। এটা বাকি অংশটা আপনার বুঝে নেন। 1 বছরের মধ্যে পার্মানেন্ট না হলে, এটা আমি বলে দিছি অলরেডি, আপনাকে 3200 পয়েন্টের উপরে লাগবে। 3200 পয়েন্ট কেমন? যেমন ধরেন এখানে বিভিন্নভাবে ভাগ আছে। প্রথমে ধরেন আপনার অ্যাকাউন্টের বিষয় আছে। আগে অ্যাকাউন্ট একটা খুললে 1 পয়েন্ট দিত। একটা অ্যাকাউন্ট 1 পয়েন্ট। 100টা অ্যাকাউন্ট খুললে আপনাকে 100 পয়েন্ট দিত। এখন এটাও মনে হয় আর দেয় না। এখন ওই আপনি এফডিআর এগুলো করালে আপনার কিছু পয়েন্ট পাবেন। তাও এখানে কিছু বিষয় আছে। ধরেন আপনি কিছু ডিপোজিট নিয়ে আসলেন। সেই ডিপোজিটটা দেখা গেল যে 1 মাসের 1 দিন আগে ডিপোজিটটা চলে গেল। আপনার পয়েন্ট আসবে 0। পুরো মাস কমপ্লিট না হলে, ওই অ্যাকাউন্টে না থাকলে, ওই ব্যবসায়ী যদি অ্যাকাউন্টে টাকা না রাখে, আপনি কোনো পয়েন্ট পাবেন না। 1 মাস যাওয়ার পরে টাকার অ্যামাউন্টের উপরে আপনি পয়েন্ট পাবেন। তা এই কারণে আমি বলতেছি যে এটা আসলে অনেক কঠিন একটা কাজ। অনেকে হঠাৎ করে কিছু কপালের গুণে 2-1 কোটি টাকা পেয়ে ফেলে, এফডিআর পেয়ে ফেলে 2-1 কোটি টাকা, তখন তাদের জন্য এটা সুবিধা হয় আরকি। করে ডিসিশন নেবেন যে আসলে এই পোস্টে চাকরি করবেন কি না, না অন্য কোথাও দেখবেন। আ এখন যদি অনেক বেশি কষ্ট করতে পারেন, আপনাদের কাছে যদি মনে হয় যে আমি 1.5 কোটি টাকা 2 কোটি টাকা টার্গেট দিল, এটা ফিল আপ করার কোনো ব্যাপার না, আমি ফিল আপ করে ফেলবো। বা আপনার পরিচিত অনেকে আছে যে আপনি বললে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা রাখবে, 1 বছরের জন্য রাখবে বা 1.5 বছরের জন্য রাখবে, তাহলে এটা ওয়েলকাম, আপনি যেতে পারেন। আর যদি মনে করেন না যে আমি আমার ফিউচারে সময়টা নষ্ট করব না, চাকরির বয়সটা নষ্ট করব না, যে আমি অন্য কোথাও আমি ট্রাই করব যেখানে এক্সপেরিয়েন্সটা দিয়ে আমার কাজে লাগবে, আপনি সেটা করতে পারেন। সম্পূর্ণটা এটা আপনার উপরে। আমার দেখা অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বললাম আমি। আর এখানে কথা হচ্ছে যে ম্যানেজার যখন ওনাদের সাথে কথা বলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মানুষ না। আপনাদেরকে এমনভাবে ট্রিট করা হবে। আর সচরাচর সবসময় ওই পার্সোনাল অ্যাটাক, বুলিং এগুলো থাকে। আর আপনি যে পোস্টে আছেন, এই পোস্টে আরো অনেক বেশি পরিমাণ থাকবে। সবাই আপনাকে বুলিং করবে, পার্সোনাল অ্যাটাক করবে। কারণ আপনি ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি না। আপনি এমপ্লয়ি হচ্ছে মাহাদি সাপোর্ট সেন্টার। কারণ এটা কন্ট্রাকচুয়াল জব। ব্র্যাক ব্যাংক, মাহাদি সাপোর্ট সেন্টার ওদের সাথে সাপোর্ট সার্ভিস সরি, ওদের সাথে কন্ট্রাক্ট করে রাখে। সেই কন্ট্রাক্টের আলোকে এখানে ওরা আপনাদের হায়ার করে আপনাকে পাঠায় দেয়। চাকরি করার জন্য আপনাকে পাঠায় আরকি। ব্র্যাক ব্যাংকের পক্ষে কাজ করার জন্য পাঠায়। এই সামগ্রিক একটা বিষয়। আর আপনার আইডি কার্ডের উপরে লেখা থাকবে যে মাহাদি সাপোর্ট সার্ভিস লেখা থাকবে। তার নিচে হয়তো ব্র্যাকের একটু লোগো থাকবে। আচ্ছা, যাক, এই হচ্ছে টোটাল একটা অবস্থা এই পোস্টটার। আপনারা অবশ্যই যারা এখানে আ টিকবেন, তারা আপনার চিন্তা ভাবনা করে তারপরে আপনারা এখানে জয়েন করবেন। আর আপনাদের আরো কোনো যদি প্রশ্ন থাকে, আমাকে বলতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইলো। আর যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে, আমি জব রিলেটেড বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন সার্কুলার দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।